আপনি তো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আপনি র্যাবের দায়িত্বে ছিলেন, কিন্তু সেখান থেকে আপনি কি করে তাদের শত্রু হয়ে গেলেন? বিসমিল্লাহির রহিম। আপা, আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে বেশ গর্বিত। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টের শহীদদের জন্য, যার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি। এটা অনেক চাওয়া পাওয়া। কতটা স্বাধীন তা আমরা নিজেরাই মূল্যায়ন করতে পারি। আমি ছিলাম র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক প্রায় 3 বছর। ওই সময়টা আমাদের কেটে গেছে জেএমবি দমনে। জেএমবির জন্য আসলে পুরোটা 3টা বছরই আমরা নিবেদিত ছিলাম এবং আমরা এর সাথে অভ্যস্ত ছিলাম না। এটা ধর্মীয় একটা দল। ওই লাইনে আমরা পড়াশোনাও আসলে করি নাই। আমরা নর্মাল প্রচলিত নিয়মে পড়াশোনা করছি। কোনটা দেওবন্দ, কোনটা আলিয়া, কোনটা কওমি মাদ্রাসা, কোনো জ্ঞানই আমাদের ছিল না। আমাদের পড়াশোনা করতেছে প্রথমে, তার সাথে পাশাপাশি আমাদের কাউন্টার 111 আসলে এইখানে সমস্যাটা শুরু হয়। এছাড়া আমি সেনাবাহিনীর একমাত্র অফিসার যে বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক, 3টা সাহসিকতার পদক আমার, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার। এখন কথা হলো, আমি যখন কমিশন পাই, আমি শহীদ জিয়া চেতনা নিয়ে সেনাবাহিনীতে ঢুকি 1982 সালে। যখন পার্বত্য চট্টগ্রামে জয়েন করি, তখন দেখতে পাচ্ছি সব কিছু ভারতের তৈরি। এই শান্তিবাহিনী প্রশিক্ষণ, অস্ত্র দেওয়া, গোলা বারুদ দেওয়া, যত আমাদের প্রায় 30,000 বাঙালি আমরা পাহাড়ে হারাইছি। এর পিছনে তাই ভারত, আর কেউ না। এরপর দেখেন এই যে জেএমবির কথাটা বললাম, এটাও ভারত। প্রতিটা এক্সক্লুসিভ পাওয়ার জেলের মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। কিন্তু আমাদের সরকার, নতজানু সরকার, যে কোনো প্রতিবাদ করে নাই, এখনও করে না। তা আমরা এ থেকে বেরোয় আসতে পারছি। আমাদের পুরো দেশ জাতি বুঝতে পারছে আমাদের একমাত্র শত্রু ভারত। আর যদি সার্বভৌমত্বের কথা বলেন, সেটা আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনই কাজ করে। সুতরাং সে আমাদের প্রধান শত্রু, ঘরের শত্রু, বড় শত্রু। বাইরের শত্রু হলো গিয়া চিহ্নিত শত্রু, তো ঘরের শত্রু কিন্তু দমন করা অতি প্রয়োজন। যেমনটা আপনি বললেন যে জেএমবি দমন করতে গিয়ে আপনাকে অনেক পড়ালেখা করতে হয়েছে, কওমি মাদ্রাসার কারিকুলাম জানতে হয়েছে, দেওবন্দ সম্পর্কে জানতে হয়েছে। এটা জানতে হয়েছে কেন, যদি একটু বিস্তারিত বলেন, এবং তাতে আপনাদের কি কি লাভ হয়েছে, কি আপনারা জানতে পেরেছেন জেএমবি দমন করতে গিয়ে, আর কি কি জানতে পেরেছেন? জানতে পারছি এই কারণে, তারা চায় খেলাফত। সব ইসলামী হুজুররাই, কেউ মুখে বলে, কেউ হয়তো অন্তরে রাখে। মুসলমান হিসেবে তার খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এটা জবরদস্তিভাবে আনতে চায়। আমাদের দেশটা যদি জঙ্গি হয় বা অকার্যকর রাষ্ট্র হয়, কার লাভ? ভারতের লাভ। আমরা কিন্তু ভারতের অনুদানে চলি না। আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠাই, সেই টাকা আমরা আনি, ভারত সেটা লুটেপুটে নিয়ে যায়। তো এই জিনিস থেকে বুঝতে হবে যে আমাদেরকে শিখতে হয়েছে আসলে এই জিনিসটা কী। ধর্মীয় সাধারণত 5 ওয়াক্ত নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আমরা, এর চেয়ে বেশি কিছু জানতাম না। কিন্তু এখন ঢুকতে দেখি যে দেয়াবন্ধ সৃষ্টি কাদের, কেন, তা কোন আচরণ তারা করে। একটু বলবেন, খুলে বলবেন আপনার যেমন জানা থেকে। ধর্মীয় বিধানের মধ্যে নারী শিক্ষাটা খুব পছন্দ করেন না হুজুররা, এখন কিছু বলেন, বাট আমাকে ভাবতে হবে, আমি ইতিহাস পড়লে দেখতে পাবো যে নারীরা ইসলামী ইতিহাসে যুদ্ধ করছে, যোদ্ধা ছিল নবীর যুগে। কিন্তু এরা চেপে গেছে, নারীরা মসজিদে যাবে না, দরকার নেই, না গেলেও ভালো, নিজেদের বানানো নারীকে দমন করার জন্য। এই যে মানসিকতাগুলো ওদের মধ্যে আছে, নারী হলে তাকে বোরখা পড়তে হবে, সেটা হবে কালো বোরখা, কেন অন্য রঙের বোরখা পরা যাবে না? কোরআন কি বলতেছে? সম্মানের প্রতীক, এটা ওনার সামনে ঢেকে দিলে দ্যাট শুড বি এনাফ। তারা এটাকে পেঁচাইয়া টাইট করে আমার ধর্মটাকে জঙ্গির পর্যায়ে নিয়ে গেছে। এটার মধ্যে কোনো যেটার মধ্যে কোনো সম্পর্ক নেই ধর্মের। সকল ধর্ম আসমানি কিতাব সবার জন্য প্রযোজ্য, সর্বযুগে প্রযোজ্য। এই লোকগুলি অতিমাত্রায় আসলে না বোঝাই করছে, আমাদের জ্ঞানের অভাব। আপনি দেখবেন, আপনার 4টা বাচ্চা থাকলে বা 2টা বাচ্চা থাকলে, যে ছেলেটা একটু দুষ্ট, তাকে পাঠাবেন মাদ্রাসায়, ভালোটাকে পড়াবেন ইংলিশ মিডিয়াম, মাঝারিটাকে পড়াবেন বাংলা মিডিয়াম, দুষ্টটাকে পড়াবেন মাদ্রাসায়। ওই মাদ্রাসা ছেলেটা আপনাকে কি শিখে? সেই ইমামতি করে। অনেক পরিবার আছে যে এখন পরিবর্তন হয়েছে, ইংলিশ মিডিয়াম, ইংরেজি ভাষণ আইছে, কিন্তু ওই হুজুরগুলি তো রয়ে গেছে, ওই দর্শনগুলি রয়ে গেছে। খালি একটা কথা বলি, আমি জেলখানায় যখন আমি ছিলাম, একটা হুজুর ছিলেন, উনি মুফতি, দেওবন্দের 2টা সাবজেক্টে মাস্টার্স করা, 2টা সাবজেক্টে পিএইচডি করা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবাই তারা মানে। তা আমাকে একদম আমার মেয়েরা দেখা করতে আসলো, আমি বললাম যে মেয়ের সাথে দেখা হলো, ওকে বললাম তুই গাড়ি চালানো শিখে ফেল, আর কদিন পর তো মুক্তি পাবো, গাড়ি কিনবো।
ওই হুজুর আমাকে বলতে খবরদারি কাজ করবেন না, মেয়েদের গাড়ি চালাতে দিবেন না। আমি বললাম তাকে, আমার মেয়ে যে গাড়ি চালায় সেটা নিরাপদ, না অন্যটা অজানা পুরুষ গাড়ি চালাবে সেটা নিরাপদ? তো অন্য দলের লোকরা ছিল, কারণ হাতে কর্নেল সাহেবটা ঠিক আছে, কেন গাড়ি চালানো শিখবেন? তাদের মানসিকতার মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে। একজন পিএইচডি গবেষণা উনি এই কথা যদি বলে থাকেন। তাত্ত্বিক নেতা, দুইটা সাবজেক্টে উনি কি বলে ওনাদেরকে, মুফতি, দুইটা সাবজেক্টে মুফতি ভদ্রলোক।